আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ গ্রামার জিরো টু অ্যাডভান্স কোর্সের প্রথম ক্লাসে ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা শিখব একটা সেন্টেন্সের মূল উপাদানগুলো কি কি, অর্থাৎ ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে হলে কি কি মূল উপাদান প্রয়োজন হয়। শুরু করার আগে একটি কথা বলে রাখি, যেহেতু এই কোর্সটি ডিজাইন করা হয়েছে ক্লাস 5 থেকে শুরু করে হায়ার লেভেলের যে কোনো ক্লাসের স্টুডেন্টদের জন্য যারা ইংলিশ গ্রামার অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটু নার্ভাস ফিল করে, অর্থাৎ যারা মনে করে যে তাদের উইকনেস আছে তাদের জন্য। সুতরাং শুরুর দিকে বোরিং লাগতে পারে, কারণ আমি খুবই ভেঙে ভেঙে এবং একদম জিরো থেকে শুরু করব, বাট বি পেশেন্ট। আর আই বিলিভ যে আমাদের ট্রেডিশনাল যে গ্রামার বইগুলো আমরা ফলো করে এসেছি এখন পর্যন্ত, এগুলোতে অসংখ্য ভুল এবং মিথ্যা তথ্য দেয়া থাকে, যার কারণে আমাদের সোজা সোজা অনেক সেন্টেন্স, যেগুলো আমাদের জানা অনেক জিনিস, তার মধ্যে অনেক ভুল কনসেপ্ট এবং মিসকনসেপশন আমাদের থেকে গেছে। এবং আমি আশা করব যে এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে যদি দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি কিছু না কিছু নতুন বিষয় শিখতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার আই স্পিক, লেটস গেট ইনটু দ্য লেসন। তো আমি আগে একটা সেন্টেন্স লিখি ফর এক্সাম্পল, এবং ওই সেন্টেন্স থেকে আমরা আলোচনায় প্রবেশ করব। সাপোজ আই স্পিক ইংলিশ। এটি হচ্ছে আমাদের এক্সাম্পল সেন্টেন্স, খুবই ইজি সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটি আমরা প্রায় সবাই কখনো না কখনো বলেছি। তো এই সেন্টেন্সের উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক যে সেন্টেন্সটিতে কতগুলো এলিমেন্ট রয়েছে। এলিমেন্ট বলতে আমরা প্রাইমারিলি বুঝবো ওয়ার্ড। তো আমরা দেখতেই পাচ্ছি সেন্টেন্সটিতে 3টি ওয়ার্ড রয়েছে, আই স্পিক এবং ইংলিশ, যেগুলোকে গ্রামাটিক্যাল নেম হিসেবে আমরা ডাকতে পারি। আই শব্দটিকে বলতে পারি সাবজেক্ট, স্পিক শব্দটিকে বলতে পারি ভার্ব, অ্যান্ড ইংলিশ শব্দটিকে বলতে পারি অবজেক্ট। তাহলে ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে আমরা প্রধান যে এলিমেন্ট গুলোর কথা বলছিলাম অলরেডি আমরা পেয়ে গেছি। প্রধান এলিমেন্ট গুলো কি কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তবে মনে রাখতে হবে কোন সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, অর্থাৎ অবজেক্ট যদিও মূল উপাদানগুলোর মধ্যে আলোচনা করা হয়, তবে একটা সেন্টেন্সে অবজেক্ট থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং অবজেক্টকে আমরা অপশনাল এলিমেন্ট হিসেবেও ধরতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসলাম? ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যেই দুটি উপাদান অত্যাবশ্যকীয়, যে দুটি উপাদানের প্রত্যেকটি দরকার, সেই উপাদান দুটি কি? একটি হলো সাবজেক্ট এবং আরেকটি হলো ভার্ব। আচ্ছা, আমরা সবাই জানি যে একটি সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহার হয় প্রত্যেকটি শব্দই এক একটি পার্সিভ স্পিচ, রাইট? যেমন আই, এই শব্দটি আমরা সবাই জানি এটি একটি প্রোনাউন, এবং সেকেন্ড যে শব্দটি, এটিকে অলরেডি আমরা ভার্ব বলে ডেকেই ফেলেছি, সো আমাদের বুঝতে আর বাকি নাই যে এটি হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে একটি পার্সিভ স্পিচ। এবং ইংলিশ, এই শব্দটি হচ্ছে একটি অবজেক্ট এবং এটিও একটি পার্সিভ স্পিচ, যেটি আমরা নাউন হিসেবে বিবেচনা করে থাকি, রাইট? তো এই যে আমরা যে শব্দগুলো পেলাম, আই কে বলছি প্রোনাউন, রাইট? স্পিক কে বলছি ভার্ব এবং ইংলিশ কে বলছি নাউন। এই যে এই নামগুলো আমরা দিচ্ছি, এই নামগুলো হচ্ছে আসলে সবগুলোই পার্টস অফ স্পিচ। ওকে, সো আমি আগে বলেছি যে আমরা এই কোর্সটি ক্লাস 5 থেকে শুরু করে হায়ার লেভেল যে কোনো ক্লাসের স্টুডেন্টের জন্য ডিজাইন করেছি। সো আশা করি যে ক্লাস 5 এর স্টুডেন্টের জানা আছে ইংলিশে কতগুলো পার্সিভ স্পিচ আছে। তো যদি না জানা থাকে সেটা নিজ দায়িত্বে একটু জেনে নিবা। ইংলিশে পার্সিভ স্পিচ হচ্ছে 8টি, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, রাইট? তো এখন আমরা চলে আসি প্রথমের যে দুটি এলিমেন্ট রয়েছে সেই দুটি এলিমেন্ট নিয়ে। কারণ অবজেক্ট একটি অপশনাল এলিমেন্ট, আমি আগে বলেছি যে অবজেক্টটি সেন্টেন্সে থাকতেও পারে নাও থাকতে পারে।
সো অবজেক্ট নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আগে চলে আসি প্রথম দুইটি এলিমেন্ট নিয়ে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন প্রোনাউন পার্সিভ স্পিচটি ব্যবহার হচ্ছে এবং ভার্বের জায়গায় তো ভার্ব ব্যবহার হচ্ছে, রাইট? এখন প্রোনাউন এটি নাউনের পরিবর্তে বসে, রাইট? তাহলে আমরা ধরে নিতে পারি যে সাবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সে যে শব্দগুলো বসবে সেই শব্দগুলো অবশ্যই কোন পার্সিভ স্পিচ হতে হবে? সাবজেক্ট হিসেবে যদি কোনো সেন্টেন্সে কোনো শব্দ বসতে চায় তাহলে সেই শব্দগুলো ইংলিশের যে 8 ধরনের পার্সিভ স্পিচ থাকে তার মধ্যে কোন পার্সিভ স্পিচ বা কোন কোন পার্সিভ স্পিচ হতে পারবে, সেগুলো নাউন হতে পারবে অথবা প্রোনাউন হতে পারবে, রাইট? এবং এটি একটি খুবই বেসিক একটি রুলস, এটিকে একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে, কারণ বেসিক রুলস গুলো যদি মুখস্থ না থাকে পরবর্তীতে যে অনেক ঝামেলা পড়তে হবে। সো বেসিক রুলসটা কি? রুল নাম্বার 1, একটি বাক্যে সাবজেক্ট হিসেবে দুটি পার্সিভ স্পিচ ব্যবহার হয়। 8টি পার্সিভ স্পিচের মধ্যে শুধুমাত্র দুটি পার্সিভ স্পিচ ব্যবহার হয়, সেই দুটি কি? নাউন অথবা প্রোনাউন। এই নাউন অথবা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্সিভ স্পিচ, সাপোজ ভার্ব বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন, এগুলো কখনোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না। অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি কোনো শব্দ আমরা ব্যবহার করতে চাই সেই শব্দটিকে আইদার নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে, অন্য কোনো পার্সিভ স্পিচ আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। এবার পরবর্তী যে শব্দটি অর্থাৎ ভার্ব, এই ভার্বটি আমরা যে ব্যবহার করেছি এই ভার্বটি ব্যবহার করতে আমাদের এক্সটার্নাল আর কোন কোন বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। ভার্বটিকে আমরা জাস্ট মুখস্থ করে লিখে ফেলবো না, লিখে ফেললে চলবে না। তো একটা সেন্টেন্সে ভার্ব লিখতে গেলে আমাদেরকে একটা সেন্টেন্সে ভার্ব লিখতে গেলে ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে হবে, রাইট? কারণ একটা ভার্ব নাউন বা প্রোনাউনের মতো হয় না, ভার্ব একটি আলাদা পার্সিভ স্পিচ এবং ভার্বের অনেকগুলো ফর্ম থাকে। ফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপ, রাইট, বা চেহারা। অর্থাৎ একটা ভার্ব, সাপোজ আমি যদি লিখি ডু, এটি একটি ভার্ব, এই ভার্বটির অনেকগুলো চেহারা থাকে। ডাজ হতে পারে, রাইট, ডিড হতে পারে, অথবা ডান হতে পারে, অথবা ডুইং হতে পারে, তাই না? সো একটা ভার্বের এরকম ভাবে দেখা যাচ্ছে কতগুলো চেহারা পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5। একটা ভার্বের 5 রকম চেহারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ 5টা ফর্ম পাওয়া যাচ্ছে। এভাবে প্রত্যেকটা ভার্বের আলাদা আলাদা 5টি করে ফর্ম থাকে। এবং দ্বিতীয় আরেকটি বিষয়, এই যে ফর্মগুলো জানার পরে শুধু জানলেই হবে না, আমরা একটা সেন্টেন্সে এই ফর্মগুলোর মধ্যে থেকে 5টি ফর্মের মধ্যে থেকে কোন ফর্মটি আমরা ব্যবহার করব, অর্থাৎ কোন সেন্টেন্সে কোন ফর্মটি সঠিক হবে সেটি জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং এই টপিকটি আলোচনা করা হয় রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকের মধ্যে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকের মধ্যে আমরা জানবো একটি ভার্বের কোন ফর্মটি কখন বসে। তবে আজকের ক্লাসে আমরা যদিও রাইট ফর্ম অফ ভার্বের বিস্তারিত আলোচনা করব না, কিছুটা ধারণা দিয়ে রাখি যে ফর্মগুলো আসলে কিসের উপর ভিত্তি করে বসে। ওকে, মূলত একটা ভার্বের ফর্ম টেন্সের উপর ভিত্তি করে বসে, অর্থাৎ এই ফর্মগুলোর মধ্যে 5টি ফর্মের মধ্যে কখন কোন ফর্ম বসাবো সেটি ডিপেন্ড করছে কার উপর? টেন্সের উপর। এখন বলতে পারেন যে টেন্স কি? আগেই বলেছি, একজন ক্লাস 5 এর স্টুডেন্ট খুব সহজে বলে ফেলবে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। ওকে, অর্থাৎ ক্রিয়া সংগঠনের কাল। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে টেন্স শব্দটি আসলে দুটি বিষয়ের সাথে সম্পর্কিত। একটি হচ্ছে অ্যাকশন, যেটিকে বলা হচ্ছে ক্রিয়া, ওকে, এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে টাইম, অর্থাৎ এর অর্থ সময়। তাহলে টেন্স কয়টি বিষয়ের উপর ডিপেন্ড করে? দুইটি বিষয়, ক্রিয়া এবং সময়, অ্যাকশন এবং টাইম। অর্থাৎ কোনো টেন্স ব্যাখ্যা করতে গেলে আমাদের অবশ্যই একই সাথে অ্যাকশনটি দেখতে হবে
এবং পাশাপাশি সেই অ্যাকশনটি কোন সময় ঘটছে সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে। এই দুটি বিষয়ের সমন্বিত আলোচনা যে টপিকের মধ্যে করা হয় সেই টপিকটির নাম হচ্ছে টেন্স। এছাড়াও টেন্স ছাড়াও আরো একটি বিষয়ের উপর ভার্বের ফর্মগুলো ডিপেন্ড করতে পারে, আসলে সব ফর্ম না, একটি ফর্ম। এই ফর্মটি ডিপেন্ড করে আসলে পার্সনের উপর, পার্সন এবং নাম্বারের উপর। সো আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আসলে কতগুলো বিষয় সম্পর্কে ধারণা থাকতে হচ্ছে। আমি একটু জাস্ট রিকল করি শুরু থেকে এখন পর্যন্ত, যে আসলে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ইংলিশে কতগুলো বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এট এ টাইম। প্রথমত সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কোন কোন শব্দ ব্যবহার করব, সেই শব্দগুলো কোন কোন পার্টস অফ স্পিচ হয়। তো সাবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে গেলে আমাদের আসলে নাউন এবং প্রোনাউন এই দুটি পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিটেইলে নলেজ থাকতে হবে। তাহলে আমরা বুঝবো যে সাবজেক্ট হিসেবে যে শব্দটি আমরা বসাতে চাচ্ছি সেই শব্দটি আসলে আমাদের মনের ভাব বা সেন্টেন্সে সঙ্গতিপূর্ণ হচ্ছে কিনা। তারপরে ভার্ব যখন আমরা বসাবো, মূল উপাদানগুলোর কথা বলছি আমি, সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের পর যখন আমি ভার্ব বসাবো, তখন ভার্ব বসাতে গেলে আমাদেরকে হচ্ছে ভার্বের ফর্ম জানা লাগবে। ভার্বের রূপ, কতগুলো রূপ হয়, 5টা করে রূপ হয় একটা ভার্বের, রাইট? এই রূপগুলো আমাদেরকে জানতে হবে, মুখস্থ থাকতে হবে। পাশাপাশি আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই যে ফর্মগুলো জানলে শুধু হবে না, এই ফর্মগুলো কখন কোথায় বসলে সঠিক হয়, কখন কোথায় বসলে ভুল হয়, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে বসে, অর্থাৎ টেন্স, টেন্স আমাদের জানতে হবে। টেন্স জানতে গেলে আমাদেরকে অ্যাকশন এবং টাইম এই দুটো বিষয়ের সমন্বয়ে একটি ধারণা থাকতে হবে, রাইট? এছাড়াও এই 5টি ফর্মের মধ্যে একটি ফর্ম যেটি আসলে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটি পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করেও বসে। তাহলে আমাদেরকে পার্সন এবং নাম্বার এই দুটি বিষয়েও ধারণা রাখতে হবে। তাহলেই আমরা জাস্ট একটা সেন্টেন্সের মূল দুইটা উপাদান সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে, অর্থাৎ এই যে মূল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি সম্পর্কে আমরা দক্ষতা অর্জন করতে পারবো, রাইট? সো আই থিঙ্ক দিস ইজ অল ফর টুডে। আজকের ক্লাসে আমি আসলে চেষ্টা করছি ক্লাসগুলোকে খুবই ছোট ছোট অংশে ভাগ করতে, যেন প্রত্যেকের গ্রামারটা একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ খুব সহজে মনে রাখা সুবিধা হয়। সো এইটুকুর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো গ্যাপ ফিল করে কেউ, যে এই জায়গায় কোনো গ্যাপ থেকে গেল, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশাপাশি বেল বাটনটি ক্লিক করতে হবে, যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ক্লাসগুলো নোটিফিকেশনে চলে যায় আপনার। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড, বাই বাই।